2 বছরের ঝড়ের পরে মনে অনেক ভয়, তার থেকেও বেশি অনেকটা আশা। ক্লাস 11-12-এ যে জীবনটার কথা কল্পনা করেও পাইনি, সেই জীবনটাকে বাঁচার অপার আশা। আগেই বলেছি, পড়াশোনাটা আমার কাছে দায় নয়, ভালোবাসা। যখন কেউ ছিল না, তখন এই একমাত্র বাঁচিয়ে রেখেছে আমাকে। আমার স্বপ্ন ছিল আমার একটা নিজের পৃথিবী হবে, ইচ্ছে মতো পড়াশোনা করব, খাতায় লিখে লিখে পড়ব, হাইলাইটার থাকবে, অনেক রকম কলম থাকবে, খাতা থাকবে। হলোও তাই। আমার পৃথিবীটা না একটু একটু করে গড়ে তুললাম এখানে, এখনো করছি নিজের মতো করে, ইচ্ছে মতো আঁকি, মন খারাপে রান্না করি, ভালোবেসে লিখি, স্বপ্নের জীবনযাপন করছি। বলতেই পারি আমি খুব ভালো আছি। এই ভালো থাকার শুরুটা হলো কলেজে ওঠার পরে। কিভাবে হলো বলি। প্রথম দিন কলেজে এসে যার সাথে কথা হলো তিনি আমাদের এইচওডি স্যার। বোঝালেন জীবনে বাউন্ডারি বা সীমারেখার গুরুত্ব, আর বোঝালেন কিভাবে নিজের কাজ নিজে করতে হয়। ডক্টর চৌধুরী, ইনি আমার জীবনে ম্যাজিক ম্যান। মায়াঙ্ক স্যারের থেকে শিখি কিভাবে ছাত্র শিক্ষকের সম্পর্ক বন্ধুত্বের মাধ্যমেও গড়ে ওঠে। তিনি সবসময় কাজটুকু করিয়ে নেন। একদিন খুব মন খারাপ হতে সুচেতা ম্যাম বলেছিলেন, बेटा तुमको बहुत आगे जाना है, छोटी छोटी चीज़ों में हैप्पीनेस को ढूंढो बेटा, कंपैरिजन को नहीं। ওই আমি আবার শিখলাম কিভাবে সব জিনিসকে নিজের মতো করে, মানে তার নিজের মতো করে গ্রহণ করতে লাগে। এইচওডি স্যার যখন আমাদের বেদিক সাইকোলজি পড়াতেন, তখন থেকেই না ক্লাসে বসলেই গাটা শিউরে উঠত। এই যে সব আমার ঠাকুরের বলা কথা সব মিলে যাচ্ছে। ভেবেছিলাম খুব লিখব। সুচেতা ম্যামের প্রেজেন্টেশনে ঠাকুরের বাণী দিয়েছিলাম, ম্যাম খুশি হয়েছিলেন। রুবিকা ম্যামকে ভয় লাগতো, তবে আস্তে আস্তে বুঝলাম তিনি খুবই ফ্রেন্ডলি, তার থেকেও বেশি অনেকটা মাদারলি। এখন বুঝি আমাকে না উনি খুব স্নেহ করেন। ডক্টর ফয়জল খান স্যার আমাদের ইকোনমিক্স পড়াতেন। প্রতিটা সময় এনকারেজ করতেন আরও ভালো করবার জন্য, প্রতিটা সময়। ঈশানী ম্যামকে নিয়ে যা বলবো তাই কম বলা হবে। তার কাছে প্রথম মনে হয়েছিল এই তো আমাকে একজন ভালোবেসে গুরুত্ব দেয়, আমার সাথে কথা বলে। সেদিন তিনি না থাকলে আমার যে কি হতো। যে মানুষটা হারিয়ে যাওয়া আমিকে আমার কাছে এনে খুঁজে দিয়েছেন, তিনি ঈশানী ম্যাম। তিনি ছিলেন বলেই তো আমি তারাকে খুঁজে পেয়েছি। আমার তারা যে আমাকে ছেড়ে কোথায় চলে গেছিল, ঈশানী ম্যাম তারাকে খুঁজে ঠিক আমাকে তাকে খোঁজার রাস্তা দেখিয়ে দিয়েছেন। আশিস স্যার আমাদের পড়াতেন আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ। প্রথম তার ক্লাসে বেশ ভয় লাগতো। ধীরে ধীরে তবে সমস্তটা বুঝতে শুরু করলাম। তারপরে তার পরামর্শেই আরো ভালো করে লেখার শুরু। তারপর প্রতি সপ্তাহে বাড়ি ফিরতে শুরু করলাম মা বাবাকে সময় দেওয়ার জন্য। দূরত্ব কেটেছে অনেকটা, প্রায় 6 মাস পর। স্যারকে বললাম। স্যার এমন উন্নতির কথা শুনে খুব খুশি হলেন আর বললেন আরো ভালো থাকতে হবে, এগিয়ে যাও। তাঁদের সকলের আলোয় আমার লেখা আবার শুরু হলো। উদ্দেশ্য ঠাকুরের কথাকে আমার ডোমেনের সাথে যোগ করে লেখা। 2025-এর অগস্ট নাগাদ সোমনাথ স্যার আবার যোগাযোগ করলেন। এ আমার পরম প্রাপ্তি। কেন বলছি, সোমস ক্লাসরুমের 10 বছর পূর্তির উপলক্ষে একটা সেমিনার হবে, তাই স্যার লেখার দায়িত্বটা দিলেন আমার উপর, তার উপর আবার অ্যাঙ্কারিংয়েরও। আমি না সঞ্চালনা কোনোদিনও করিনি। দমদম রবীন্দ্র ভবনের অত বড় মঞ্চ আমি কখনো চোখেই দেখিনি। পারফর্ম করা তো দূরের কথা, অ্যাঙ্কারিং তো আরও দূর। স্যার আমাকে বিশ্বাস করলেন, একটা বড় দায়িত্ব দিলেন,
এত বড় একটা দায়িত্ব দিলেন। ঈশ্বরের কৃপায় এই এত বড় দায়িত্বের মান আমি রাখতে পেরেছি। সবাই খুব খুশি হলো। সেদিন না আমি প্রথম স্যারকে সামনে থেকে দেখলাম, প্রণাম করলাম। ইনস্টিটিউটের অন্যান্য টিচারদের সাথেও পরিচয় হলো। তরুণ স্যার, শুভজিৎ স্যার, জিৎ স্যার, রাহাত স্যার, আসমাউল স্যার, আরও অনেকে। তাদের প্রত্যেকের অসীম স্নেহ আর ভরসায় সেদিন অনেক কিছু নিয়ে ফিরেছিলাম। অনেক ভাই বোনদের পেয়েছি, অনেক স্মৃতি আর অনেকটা আনন্দ। সেদিন মা বাবাকে খুব মিস করছিলাম। অনুষ্ঠানের আগের দিন রাতে আমার এক কাছের বন্ধুকে বলেছিলাম, জানো, এটা আমার প্রথম এত বড় মঞ্চে অনুষ্ঠান, তার উপর প্রথম সঞ্চালনা। মা বাবা দেখতে পেলেন না, তারা এখানে নেই। আমার সেই বিশেষ বন্ধুটি হেসে আশ্বাস দিয়ে বলেছিলেন, ওটা কোনো ব্যাপার নয়, এটাকে তোমাকে দুর্বল করতে দিও না। কাল তোমার জন্য একটা বিশেষ দিন, আর আমি জানি তুমি তোমার 100% দেবে। অল দ্য বেস্ট, ঘুমিয়ে পড়ো। সেদিন ওইভাবে তার কথা সত্যি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ঠাকুর ঠিক সবটা ঠিক করে রেখেছিলেন, তাই তো হলো। তখন কিছুদিনের মধ্যে শুনলাম একেডি স্যারের শরীর খুব খারাপ। আমাদের ব্যাচে পড়ানোর সময় স্যারের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। কিছুদিন আগে ব্রেন ক্যান্সার ধরা পড়েছে আবার। স্যারের কেমো চলছে, স্যার আসতে পারেননি। একটা মানুষের ইচ্ছা শক্তি ঠিক কতটা অদম্য হলে সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার পরেও বলতে পারেন, আমাকে তোমরা অনুদান পাঠাবে না, আমি তো তোমাদের জন্য কাজ করি। আমি অসুস্থ, ক্যান্সার আমার ব্রেনে ছড়িয়ে পড়েছে, এ আমার শরীরের কষ্ট, আত্মার তো কোনো কষ্ট নেই। তোমাদের জন্যই তো আমার বেঁচে থাকা, তোমাদের জন্যই তো আমার সুস্থ হওয়া। তোমরাই যদি আমাকে অচল করে দাও, আমি বাঁচবো কিভাবে? কি অসম্ভব রকম ডেডিকেটেড মানুষটা, কাজের মানুষ। নিজের সারা শরীরে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ওষুধের প্রভাবে একভাবে একটানা দাঁড়াতে বা বসতে পারেন না, অথচ নিজের কাজে কোনো ফাঁকি নেই। স্যার আমাদের সবার ইন্সপিরেশন। তার থেকে কাজের উৎসাহ পেয়ে লেখা শুরু করলাম বাংলায় সাইকোলজি, যা সাধারণ মানুষের বোঝার মতন। যা লিখেছি তার বেশ কিছুটা প্রকাশিত। তার রূপ এরকম: প্রথম লেখা আবহমান, অন ম্যাসলোস থিওরি অ্যান্ড হায়ারার্কি নিডস, যেটা অলরেডি প্রকাশিত হয়েছে ব্লিস নেটওয়ার্ক, নভেম্বর 2025 সংখ্যায়। ছাত্রজীবন ও মানসিক স্বাস্থ্য, প্রকাশিত হয়েছে চৌকাঠ সাহিত্য পত্রিকায়, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2026-এ। আঁচল, অন অ্যাটাচমেন্ট স্টাইল থিওরি অ্যান্ড অবজারভেশনাল লার্নিং, প্রকাশিত হয়েছে স্বস্তি সেবকের 2026-এর মার্চ সংখ্যায়। এছাড়াও আমার প্রথম লেখা ব্যক্তিত্ব প্রাচ্য ও পাশ্চাত্য, যেটা পার্সোনালিটির ওপর, স্কটিশ চার্চ কলেজের পত্রিকার জন্য নির্বাচিত। খুব তাড়াতাড়ি সেটা প্রকাশিত হবে। যাই হোক, আমার ব্যাকবোন আমার প্রফেসররা আর টিচাররা। আমার প্রফেসর শ্বেতা ম্যাম আমার লেখা নিয়ে খুবই আগ্রহী। তিনি পড়েছেন, উৎসাহ দেন খুব লেখার জন্য, বিশেষত বাংলায় লেখার জন্য। মাঝে মাঝে মন খারাপ হয়, তখন ভীষণ রকম অগোছালো লাগে, কিন্তু ঠাকুর না সব বোঝেন। এর মাঝেই একদিন আমার খুব মন খারাপ, ক্লাসে বসে লিখছি। রুবিকা ম্যাম এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখলেন, তারপর হেসে দু একটা কথা বলে চলে গেলেন। এরকম স্নেহের স্পর্শ আমি বহুদিন পাইনি, হোলি ফ্যামিলি প্রাইমারির পরে।